প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিসকাস করব ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির এই 2023-তে ক্লাস 9-এর যে কেমিস্ট্রি অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সেই ক্যাট 1 কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য পার্টিকেল অফ হুইচ স্টেট অফ ম্যাটার হ্যাভ দ্য হাইয়েস্ট কাইনেটিক এনার্জি? পদার্থের কোন অবস্থায় কণার গতিশক্তি সর্বাধিক হবে? সো এখানে রাইট আনসার হবে অপশন সি, গ্যাসীয়। নেক্সট কোয়েশ্চেন, at what temperature the Celsius degree and Fahrenheit degree scale is equal? কোন তাপমাত্রায় সেলসিয়াস ডিগ্রি এবং ফারেনহাইট ডিগ্রি স্কেলের মান সমান হবে? তো এখানে আনসার হবে -40 ডিগ্রি সেলসিয়াস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন সি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ম্যাটার? কোনটি ম্যাটার নয় বা পদার্থ নয়? তো যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে ব্লাড, রক্ত, এটা হচ্ছে গিয়ে লিকুইড ম্যাটার, হবে না। আইস, এটা বরফ মানে সলিড ম্যাটার, এটাও হচ্ছে না। পারফিউম, গন্ধ, সুগন্ধি, তো ওটা কিন্তু গ্যাস, হ্যাঁ, তো ওটা একটা ম্যাটারের মধ্যে পড়ছে। তাহলে কোনটা হবে আনসার? হিট মানে তাপ। নেক্সট কোশ্চেন, দ্য হেভিয়েস্ট লিকুইড ইজ? সবচেয়ে ভারী তরল হলো? অপশান দিয়েছে জল, অ্যালকোহল, ইথার, পারদ। তো এখানে সবথেকে ভারী লিকুইড হবে আনসার পারদ বা মার্কারি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ান হু প্রোভাইডেড দ্য বেস্ট এভিডেন্স ফর দ্য এক্সিস্টেন্স অ্যান্ড মুভমেন্ট অফ পার্টিকেলস ইন লিকুইড? তরল পদার্থে কণার অস্তিত্ব নড়াচড়া প্রমাণ করেন কোন বিজ্ঞানী? তো এখানে রাইট আনসার হবে রবার্ট ব্রাউন। উনি লিকুইডের মধ্যে, কলয়েডের মধ্যে যে ব্রাউনীয় মুভমেন্টটা বা ব্রাউনীয় গতির যে কথা বলেছিলেন। তো এখানে আনসার হবে রবার্ট ব্রাউন। নেক্সট কোয়েশ্চেন, ইভাপোরেশন ইজ এ? কী হবে? বাষ্পীভবন এক প্রকারের। এন্ডোথার্মিক বা তাপশোষী, এক্সোথার্মিক বা তাপ উৎপাদী, ডিকম্পোজিশন বা বিয়োজন, আর দিয়েছে নান অফ দিস, কোনোটিই নয়। তো বাষ্প কখন হবে? তরল বাষ্প হতে হলে তরল কিছু তাপ শোষণ করবে, তরলকে তাপ দিতে হবে, সে তাপটার সাহায্যেই তো তরলটা গ্যাস হবে, বাষ্পীভূত হবে, বাষ্পীভবন ঘটবে। তো এখানে তাপশোষী প্রক্রিয়া মানে এন্ডোথার্মিক প্রসেস হবে রাইট আনসার। পরের প্রশ্ন, দ্য বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ক্যান বি অল্টার্ড বাই অল্টারিং? নিচের কোনটির পরিবর্তন করে তরলের স্ফুটনাঙ্ক পরিবর্তন সম্ভব? তো এখানে আমরা যদি তরলের চাপ পরিবর্তন করি তাহলে স্ফুটনাঙ্ক পরিবর্তন হবে। চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। তাহলে রাইট আনসার হবে প্রেশার বা চাপ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ ফিক্সড মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট? নিচের কোনটির নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নেই? এখানে রাইট আনসার হচ্ছে বায়ু বা এয়ার, কারণ এয়ার হচ্ছে একটা মিক্সচার, এটার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস মেশানো থাকে, তাই এটার কোনো ফিক্সড মেল্টিং বা বয়লিং পয়েন্ট নেই। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেটালয়েড? নিচের কোনটি ধাতুকল্প নয়? তো ধাতুকল্পের নামগুলো তোমাদের আশা করি জানা আছে। তো এগুলো যদি আমরা চেক করি, এখানে দেখতে পাচ্ছি বোরন, সিলিকন আর জার্মেনিয়াম, তিনটাই কিন্তু মেটালয়েড। তাহলে বাকি আছে কি? গেলিয়াম। তো এখানে রাইট আনসার হবে গেলিয়াম, এটা মেটালয়েড নয়। লাইটেস্ট নন মেটাল ইজ? সবথেকে হালকা অধাতু কোনটা? তো সবথেকে হালকা অধাতুর মধ্যে দুটো আছে, হাইড্রোজেন আর হিলিয়াম। তো এখানে অপশানের মধ্যে আছে কি? হাইড্রোজেন। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, দ্য ক্লাসিফিকেশন অফ ম্যাটার ইন্টু এলিমেন্ট, কম্পাউন্ড অ্যান্ড মিক্সচার ইজ ডান অন দ্য বেসিস অফ? কিসের ভিত্তিতে পদার্থকে মৌল, যৌগ ও মিশ্রণে শ্রেণী বিভাগ করা হয়? তো মৌল, যৌগ এবং মিশ্রণ এগুলাকে শ্রেণী বিভাগ করা হয় ওদের রাসায়নিক ধর্ম দেখে, কেমিক্যাল প্রপার্টিস দেখে। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্টলি টু এক্সিবিট টিন্ডাল এফেক্ট? নিচের কোনটি সবচেয়ে বেশি টিন্ডাল এফেক্ট প্রদর্শন করে? তো আমরা জানি টিন্ডাল এফেক্ট দেখায় কি? কলয়েড। এখন অপশানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে সুগার অ্যান্ড ওয়াটার মিক্সচার। সো এটা চিনি জলে মিশে যায়, এটা টিন্ডাল এফেক্ট দেখায় না, কলয়েড সলিউশন হয় না, টিন্ডাল এফেক্ট দেখায় না। তারপরে অপশান ডি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ওয়াটার মিক্সচার, এটাও কলয়েড সলিউশন বানায় না, টিন্ডাল এফেক্ট দেখায় না। বাকি রইল বি আর সি। তার মধ্যে পটাশিয়াম আর ওয়াটার মিক্সচার, পটাশিয়াম জলের সাথে মেশার পরে কিন্তু কলয়েড সলিউশন তৈরি করে, তো এটা টিন্ডাল এফেক্ট দেখায়। আর স্টার্চ নিজেই একটা কলয়েড, তো এই কলয়েড জলের সাথে মিশে অবশ্যই টিন্ডাল এফেক্ট দেখাবে। তো এখন বি আর সি দেখায়, কিন্তু তার মধ্যে সি, স্টার্চ ও জলের মিশ্রণ, এটা সবথেকে বেশি দেখায়, কারণ স্টার্চ নিজে একটা কলয়েড। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যালং উইথ? তো পিতল একটি সংকর ধাতু যার উপাদান হলো কপার এবং
কপারের সাথে আর কোনটা মেশানো হয়? আনসার হচ্ছে জিঙ্ক। দ্য কেমিক্যাল সিম্বল অফ নাইট্রোজেন গ্যাস ইজ, আনসার হবে N2, নাইট্রোজেন গ্যাস। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্স ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস? এখানে দিয়েছে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম নাইট্রোজেন গ্যাস, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস অ্যান্ড 1 গ্রাম মিথেন। সো এটা আমরা করে দেখব কোনটা হচ্ছে। তো আমরা এখানে প্রথমে আমাদেরকে মূল সংখ্যাটা বের করতে হবে প্রত্যেকটা কেসে। তো মূল সংখ্যা বের করতে হলে আমাদের ভর বা আণবিক ভর এই দুটো জিনিস লাগবে। তো ভর তো দেওয়া আছে প্রত্যেকের সাথে 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম। এখন আমাদেরকে আণবিক ভরটা বের করতে হবে। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভরটা কত হবে? কার্বনের ভর কত? 12, অক্সিজেনের ভর 16 ইন্টু দুটো অক্সিজেন 2 ইন্টু 2, তাহলে 12 প্লাস 32 ইকুয়াল টু 44। তাহলে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মূল সংখ্যা বের করতে যাই তাহলে কত হবে? মূল সংখ্যার সমান ভর বাই আণবিক ভর 1/44। ঠিক আছে, এবার প্রত্যেকের ক্ষেত্রে আমরা মূল সংখ্যাটা বের করব। নাইট্রোজেন একটার জন্য ভর কত হয়? 14, তাহলে N2-র জন্য ভর কত হবে? 14 ইন্টু 2, 28 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে মূল সংখ্যা কত হবে? 1/28। ঠিক এখানে কত হবে? একটা হাইড্রোজেনের ভর 1, দুটো হাইড্রোজেন আছে, তাহলে ভর কত হবে? 2, হাইড্রোজেনের ভর কত? তাহলে মূল সংখ্যা কত হবে? 1/2। ঠিক আছে, এটার ক্ষেত্রে কত হবে? মিথেন, মিথেনের যদি আমরা বের করতে চাই একটা কার্বনের 12 আর হাইড্রোজেনের 1 করে 4টা আছে, 1 ইন্টু 4 4, তাহলে 16 হয়। তাহলে মূল সংখ্যা কত হবে? 1/16, তাই তো? আচ্ছা, এখন আমরা জানি ভগ্নাংশগুলোর মধ্যে যদি হর বা ডিনোমিনেটর যদি বেশি হয়, বড় হয়, তাহলে এটাকে যদি আমরা লবকে ভাগ করি তাহলে সেই ভাগফলটা ছোট আসবে সব থেকে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা 1/44 করি তাহলে এখানে আসবে 0.023 এরকম। ঠিক আছে, যদি 1/28 করি এখানে আসবে 0.03। ঠিক আছে, এখানে করলে হাফ মানে 0.5, এখানে করলে 0.06। তাহলে দেখা যাচ্ছে যার হর যত ছোট তার রেজাল্টটা কিন্তু তত বড় আছে। এখানে 0.5, এই সবগুলোর মধ্যে আনসার এটার কিন্তু বেশি। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের মূল সংখ্যা বেশি। আমাকে প্রশ্ন বলেছে নিচের কোনটিতে সর্বাপেক্ষা বেশি অণু বর্তমান বা মলিকিউল বর্তমান। তো এবার আমরা যদি এটার মূল সংখ্যা বেশি তাহলে এখন অণুর সংখ্যা কিভাবে বের করব? অণুর সংখ্যা বের করব, মূল সংখ্যাটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করব। তো এদের সবাইকেই যদি আমি অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করি, অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এবার এই অ্যাভোগাড্রো সংখ্যাটা দিয়ে আমি সবাইকে যদি মাল্টিপ্লাই করি, যেহেতু এই সংখ্যাটা বড় সবার মধ্যে, তাহলে এর সঙ্গে গুণ করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা সবথেকে বেশি হবে। তাহলে সবথেকে বেশি অণু কার মধ্যে থাকবে? 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে থাকবে। সো এখানে রাইট আনসার হবে 1 গ্রাম হাইড্রোজেন। নেক্সট কোয়েশ্চেন, 1 মোল ক্যালসিয়াম পরমাণুর ভর কত? এখন একটা ক্যালসিয়াম পরমাণুর ভর হচ্ছে 40। রাইট আনসার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ম্যাক্সিমাম অ্যাটোমিসিটি? নিচের কোনটির পারমাণবিকতা সবচেয়ে বেশি? এবার যদি আমরা যেগুলো দিয়েছে ওদেরকে যদি লিখি, পারমাণবিকতা হচ্ছে একটা যৌগের মধ্যে বা একটা অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে। প্রথমে বলেছে নাইট্রোজেন, তো নাইট্রোজেন লিখলে আমরা লিখব N2। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস। তারপরে বলেছে সালফার, সালফারকে লিখলে আমরা লিখব অ্যাসিড। ঠিক আছে, তারপর বলেছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে O2, হিলিয়াম তো এইভাবেই লিখছি। তা নাইট্রোজেন গ্যাসে দুইটা থাকে, অক্সিজেন গ্যাসে 2টা থাকে, হিলিয়ামে 1টা থাকে, সালফারে কটা থাকে? 8টা। তাহলে পারমাণবিকতা সবচেয়ে বেশি হবে এখানে, আনসার হচ্ছে সালফার, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ফসফেট ইজ এ টাইপ অফ, ফসফেট হলো এক প্রকারের কী ধরনের আয়ন? তো প্রথমে আমাকে ফসফেটের সংকেতটা লিখতে হবে। তো ফসফেটের সংকেত হচ্ছে PO4
3 মাইনাস, তো এখানে 3 মাইনাস আছে, 3 মানে 3, তো ত্রিযোজী আয়ন বা ট্রাইভ্যালেন্ট আয়ন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মাস অফ 1 নাইট্রোজেন অ্যাটম ইজ, একটা নাইট্রোজেন অ্যাটমের মাস কত? তো প্রথমে আমরা দেখব, যদি আমরা নাইট্রোজেন বলে তাহলে n, ঠিক আছে। এভাবে একটা n লেখা আছে মানে এখানে কি কি আছে, 1 মোল নাইট্রোজেন আছে, ঠিক আছে। তো এই 1 মোল নাইট্রোজেনের মধ্যে তার ভর কত আছে, 14 গ্রাম। আবার আমরা বলতে পারবো এই এক মোলের ভেতরে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বর্তমান 6.02 × 10⁻23, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন দেখি, বলেছে মাস, বলেছে মাস অফ 1 নাইট্রোজেন অ্যাটম। তাহলে আমি এটা আর এটা নেব, ভর, একটা নাইট্রোজেনের ভর বের করতে বলেছে, তাহলে আমি বলবো যে 6.022 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেনের ভর হচ্ছে 14 গ্রাম। তাহলে একটা নাইট্রোজেনের ভর কত হবে, 14/6.022 × 10⁻23। তাহলে এটাই দেখবো অপশানে আছে কি না। অপশান বি, 14/6.022 × 10⁻23। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কনসেপ্ট অফ এনার্জি লেভেল অফ শেল ইজ গিভেন বাই, শক্তিস্তর বা কক্ষের ধারণা কি দিয়েছিলেন? আনসার হবে নিলস বোর। নেক্সট, দ্য এলিমেন্টস হ্যাভিং ভ্যালেন্সি 1 আর, এক যোজ্যতা সম্পন্ন মৌলগুলি সাধারণত কি হয়? এগুলা ধাতু এবং অধাতু দুইটাই হতে পারে, ঠিক আছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন কি করে যদি বলো, তাহলে মনে করো আমি দুটো মৌল নিলাম, লিথিয়াম আর ক্লোরিন। লিথিয়ামের ইলেকট্রন আছে 3টে, তাহলে আমি যদি ভাগ করি KLMNA 2 আর এখানে 1, ক্লোরিনের আছে 17টা, তাহলে 2, 8, 7। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বশেষ বহিস্থ ঘরে একটা ইলেকট্রন বর্তমান, তাহলে তার যোজ্যতা কত হবে? এখানে যদি আমি যোজ্যতা লিখি, লিথিয়ামের 1, আর ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ ঘরে 7টা আছে, 4-এর বেশি হলে আমরা কি করি 8 - 7, 8 থেকে বিয়োগ করি, তাহলে এটারও যোজ্যতা 1। তো ধাতু আমরা কাদের বলি, যাদের সর্ববহিস্থ কক্ষে 4 বা 4-এর কম ইলেকট্রন থাকে তাদেরকে আমরা ধাতুর পর্যায়ে ফেলাই, ঠিক আছে, মেটালের পর্যায়ে ফেলাই। আর যদি 4-এর বেশি ইলেকট্রন থাকে তাদেরকে সাধারণত আমরা অধাতু বলে থাকি। এটা একটা সব ক্ষেত্রে লাগবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা এটা দিয়ে ক্লাস 9 আমরা মোটামুটি সলভ করতে পারবো। তো এখানে সর্বশেষ বহিস্থ ঘরে একটা আছে যেটা 4-এর কম, তাহলে লিথিয়ামটা ধাতুর পর্যায়ে আসছে। আর ক্লোরিনের সর্বশেষ বহিস্থ ঘরে 7টা ইলেকট্রন, 4-এর বেশি, এটাও ধাতুর পর্যায়ে আসছে। এবার দুইটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যোজ্যতা কিন্তু আসছে কত, 1। এজন্য এখানে আনসার হবে ধাতু এবং অধাতু উভয়, অপশান ডি। নেক্সট প্রশ্ন, ক্যাথোড রশ্মিতে বর্তমান কণাগুলো হলো, পার্টিকেলস প্রেজেন্ট ইন ক্যাথোড রেজ আর ইলেকট্রন ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ, নিউক্লিয়াসের আকার 10⁻⁻15 মিটার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, কোনটা হলো পুনর্নবীকরণযোগ্য উৎস শক্তির? এখানে রাইট আনসার হচ্ছে অপশান ডি, ট্রিস বা গাছ। ডিফরেস্টেশন মে রিডিউস দ্য চান্স অফ, বন ধ্বংসের ফলে নিচের কোনটির সম্ভাবনা কমে যায়? রেইনফল বা বৃষ্টিপাত কমে যায়, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ বায়োগ্যাস ইজ, বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং আর মেজর এনভায়রনমেন্টাল ইস্যুজ ইনভলভড ইন মাইনিং, খনন কার্যের ফলে নিচের কোন পরিবেশের সমস্যা ঘটে? তো এখানে বায়ু দূষণ যেমন হয়, মাটির উর্বরতাও নষ্ট হয়, জল দূষণও হয়, সবকটি হবে এখানে আনসার। নেক্সট কোশ্চেন, কপার সালফেট .5:2 এর কালার দিয়েছে ব্লু, বলেছে শুধু কপার সালফেট যদি হয়, জল যদি সঙ্গে না থাকে ডট হিসাবে, মানে জলটা আলাদা হয়ে গেছে পুরো কপার সালফেট থেকে, +H2 দিয়েছে। তো যখন কপার সালফেটের সঙ্গে ডট হিসাবে জল লাগানো থাকবে না, তখন আলাদা থাকবে, তখন ওই কপার সালফেটকে আমরা বলি অ্যানহাইড্রাস কপার সালফেট বা শুষ্ক কপার সালফেট। তো ওই অবস্থায় তার কালারটা কী হবে? তো তার কালারটা হবে হোয়াইট। এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড গ্রাউন্ডনাট অয়েল ক্যান বি সেপারেটেড বাই, দুধ ও বাদাম তেলের মিশ্রণকে আলাদা করা যাবে কিভাবে? এখন দুধ আর বাদাম তেল কিন্তু এক অপরের সাথে মিশবে না, অমিশ্রণীয় দুইটা তরল,
টু ইমমিসিবল সলিউশন। তো টু ইমমিসিবল সলিউশন বা অমিশ্রণীয় দুইটা তরলকে যদি আলাদা করতে হয় তাহলে আমরা ইউজ করব সেপারেটিং ফানেল বা আলাদাকারী ফানেল। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, when water at 0 degree Celsius freezes to form ice at the same temperature then it, যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল একই তাপমাত্রার বরফে রূপান্তরিত হয় তখন কি ঘটে? তো দেখো জলটা লিকুইড, হ্যাঁ তাপমাত্রা সেম আছে, ঠিক আছে, জলটা লিকুইড, বরফটা সলিড, জল থেকে বরফ হয়ে যাচ্ছে, তো জলের থেকে যখন বরফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তো সে অবশ্যই অল্প কিছু পরিমাণ হলেও তাপ ছাড়বে, তাপ রিলিজ করবে। সো এখানে অপশান বি, রিলিজেস সাম হিট বা কিছু তাপ ছাড়ে, এই অপশানটা হবে রাইট অ্যান্সার।